তারপরে একটা কথা আসে, গণতন্ত্র কিভাবে সফল হতে পারে। তো আপনারা নিশ্চয়ই দার্শনিক হবসের কথা শুনেছেন। দার্শনিক হবস বলেছেন যে রাষ্ট্র প্রতিষ্ঠার আগে পৃথিবীতে রাষ্ট্র ছিল না, এবং পৃথিবীতে তখন এটা ছিল স্টেট অফ নেচার। স্টেট অফ নেচার বলতে উনি বোঝাচ্ছেন এই কথা যে সেখানে যে যার ইচ্ছা যা তা করতে পারত। সেখানে খুন খারাপি, রক্তপাত, সংঘাত, হিংসা সব কিছু লেগে থাকত। এটাকে তিনি একটা ব্রুটিশ সিস্টেম বলে আখ্যায়িত করেছেন। এই অবস্থার মধ্য দিয়ে মানুষজন দেখলো যে এভাবে তো বাঁচা যায় না, এভাবে তো টিকে থাকা যায় না। তখন মানুষই সিদ্ধান্ত নিল নিজেদের মধ্যে যে তারা তাদের কিছু অধিকার রাষ্ট্রের কাছে সমর্পণ করবে, এবং রাষ্ট্র তাদেরকে বিভিন্ন ব্যাপারে নিয়ন্ত্রণ করবে, এবং এর মধ্য দিয়ে একটা শান্তি প্রতিষ্ঠিত হবে। এই যে রাষ্ট্রের কাছে নিজেদের অধিকার সমর্পণ করে দেওয়া দেশ পরিচালনার জন্য, এটা রুশো বলেছেন একটা সোশ্যাল কন্ট্রাক্টের মধ্য দিয়ে হতে পারে। এবং এই সোশ্যাল কন্ট্রাক্টও যেটা স্বাক্ষরিত হয় বা যেটা সম্মতিতে পৌঁছানো হয়, সেইটা খুব সহজে অর্জিত হয় না। আর যেই সমাজে সোশ্যাল কন্ট্রাক্ট থাকে না, সেই সমাজে দ্বন্দ্ব, সংঘাত, প্রতিহিংসা লেগেই থাকে। এখন আসুন, আমাদের বাংলাদেশে কেন এত সংঘাত, কেন এত প্রতিহিংসা, সেটা যদি আমরা পর্যালোচনা করি, সেটা দেখব যে একটা তো হচ্ছে আমরা রাজনীতির পর্যায়ে এক ধরনের প্রতিহিংসা আমরা লক্ষ্য করছি। রাষ্ট্রীয় ক্ষমতা দখলের জন্য একটা প্রতিহিংসা আমরা লক্ষ্য করছি। কিন্তু এর গভীরে রয়েছে সমাজের মধ্যে, সমাজের ভিত্তিভূমির মধ্যে নিহিত সংঘাতের বীজ। এবং এই নিহিত সংঘাতের বীজটা হচ্ছে, যেটা অ্যানথ্রোপোলজিস্ট আপনার এরিক ইয়ানসেন, তার দেশ হচ্ছে নরওয়ে, তিনি একসময় ঢাকায় তার দেশের ডেপুটি অ্যাম্বাসেডর ছিলেন। তিনি একজন অত্যন্ত পণ্ডিত মানুষ। তিনি বাংলাদেশকে নিয়ে গবেষণা করেছিলেন, এবং তিনি যে বাংলাদেশকে নিয়ে গবেষণা করতে গিয়ে যে সিদ্ধান্তে পৌঁছলেন, সেটা হচ্ছে যে বাংলাদেশের গ্রামাঞ্চলে, অর্থাৎ একেবারে তৃণমূল পর্যায়ে যেটা লেগে আছে, সেটা হচ্ছে কম্পিটিশন ফর স্ক্যার্স রিসোর্সেস, অর্থাৎ অত্যন্ত সীমিত সম্পদের জন্য তীব্র প্রতিযোগিতা, তীব্র প্রতিদ্বন্দ্বিতা। এবং এই তীব্র প্রতিদ্বন্দ্বিতার কারণে মানুষ একে অপরকে সহ্য করতে পারে না, এবং সামান্য এক টুকরো জমির জন্য বা সামান্য স্বার্থের জন্য তারা একে অপরের সঙ্গে দ্বন্দ্ব সংঘাতে লিপ্ত হয়, রক্তপাতে লিপ্ত হয়। এবং আপনারা চিন্তা করে দেখুন, এই 18 কোটির দেশের একটা মানুষ মাত্র 1,56,000 বর্গমাইলের মধ্যে আছে, এবং এখানে সম্পদ অত্যন্ত সীমিত। কাজেই যেখানে সম্পদ সীমিত থাকে, সেখানে স্বার্থের দ্বন্দ্ব, সংঘাত তীব্র হয়ে ওঠে। আমি একটু গভীরে আলোচনাটাকে নিয়ে যেতে চাচ্ছি। তো সেই কারণে আমাদের সমাজে যে সামাজিক যে ভিত্তি, তৃণমূলের যে অবস্থা, এর মধ্যেই কিন্তু আপনার সংঘাতের বীজ, সংঘর্ষের বীজ, প্রতিহিংসার বীজ নিহিত আছে। এখন প্রশ্ন হচ্ছে যে এখানে অনেকে বলেন যে আমরা যদি আমাদের সংস্কৃতিটা, রাজনৈতিক সংস্কৃতিটা পরিবর্তন করতে পারি, তাহলেই আমাদের দেশে শান্তি আসবে। আমি ব্যক্তিগতভাবে এটা বিশ্বাস করি না। নিছক রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করেই একটা দেশে শান্তি আসে না। আসলে সংস্কৃতিটা কি? সংস্কৃতি হচ্ছে একটা সমাজের, যেটাকে বলা হয় সুপার স্ট্রাকচার, উপরিকাঠামো। কিন্তু সেই উপরিকাঠামোর নিচেই আছে তার বেস বা ভিত্তি বা স্ট্রাকচার। এখন স্ট্রাকচার যেরকম হবে, সুপার স্ট্রাকচারও সেরকম হবে। আপনি স্ট্রাকচারকে পরিবর্তন না করে সুপার স্ট্রাকচারকে, উপরিকাঠামোকে পরিবর্তন করলে কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যাবে না। সেই জন্য সমাজ কাঠামোর একটা পরিবর্তন দরকার, গণতন্ত্রকে যদি সফল করতে হয়। এবং এই যে গণতন্ত্রের কথা আমরা বলি, গণতন্ত্র সব সমাজে সফল হয় না।
এই যে আমরা এশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকার অনেক দেশ আছে, যেই সব দেশে এখনো গণতন্ত্র সফল হয় নাই। শুধু যে বাংলাদেশে সফল হয় নাই তা নয়, আর ভারতে কিছুটা হয়েছিল, এখন সেই ভারতেও গণতন্ত্র এখন সেই ভাগাড়ে ছুঁড়ে ফেলার একটা অবস্থা হয়েছে। আর ল্যাটিন আমেরিকা বলেন বা আফ্রিকা বলেন, সেই সব দেশে তো অনেক দেশে গণতন্ত্র নেই। তো এই সম্পর্কে একটা মূল্যবান গবেষণামূলক এবং চিন্তার উদ্রেককারী গ্রন্থ লিখেছিলেন ব্যালিংটন মুর। এই ব্যালিংটন মুর তিনি একটা বই লিখলেন, তিনি হার্ভার্ডের প্রফেসর ছিলেন। তিনি বই লিখলেন সোশ্যাল অরিজিন অফ ডিক্টেটরশিপ অ্যান্ড ডেমোক্রেসি, অর্থাৎ কোন ধরনের সামাজিক অবস্থায় একনায়কত্ববাদ প্রতিষ্ঠিত হয় আর কোন ধরনের সামাজিক অবস্থায় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়। তো তিনি বললেন যে নো বুর্জোয়া নো ডেমোক্রেসি। যদি দেশে বুর্জোয়া না থাকে, ক্যাপিটালিস্ট না থাকে, তাইলে গণতন্ত্র হতে পারে না। এবং ভেবে দেখুন, আমেরিকায় গণতন্ত্র আছে, সেখানে ক্যাপিটালিস্ট আছে। ব্রিটেনে গণতন্ত্র আছে, সেখানে ক্যাপিটালিস্ট আছে। ফ্রান্স, জার্মানি, বিভিন্ন দেশ, সেখানে ক্যাপিটালিস্ট আছে। কিন্তু প্রশ্নটা হলো, আমাদের দেশে কি ক্যাপিটালিস্ট নাই? আসলে নাই। কারণ ক্যাপিটালিস্টের একটা নিজস্ব বৈশিষ্ট্য আছে। এই ক্যাপিটালিস্ট আর দুর্বৃত্ত এক জিনিস না। আমাদের দেশে যে ধনাঢ্য ব্যক্তি যারা আছে, তারা হচ্ছে দুর্বৃত্ত এবং দুর্বৃত্ত শ্রেণীর লোক, এবং এদের ধন সম্পদের মূল ভিত্তি হচ্ছে দুর্বৃত্তায়ন। এবং দুর্বৃত্তায়নের মাধ্যম দিয়েই কিন্তু শেখ হাসিনার আমলে একটা অলিগার্ক ক্লাস সৃষ্টি হয়েছিল। যেই অলিগার্করা এতই একেবারে এতই ইয়ে হয়ে উঠেছিল যে তারা কোনো আইন কানুনের তোয়াক্কা না করে ব্যাংক দখল করতে গেছে, ব্যাংকের ভল্ট থেকে টাকা পয়সা নিয়ে যেতে গেছে। এবং এর পেছনে ছিলেন শেখ হাসিনার একটা ইঙ্গিত ছিল, তা না হলে এটা করা সম্ভব হতো না। সুতরাং এই রকম শ্রেণী যখন একটা সমাজে প্রাধান্য বিস্তার করে, কর্তৃত্ব বিস্তার করে, সেই রকম দেশে গণতন্ত্র হয় না। যদি এর পরিবর্তে আমরা একটা উৎপাদনমুখী, প্রতিযোগিতায় পারঙ্গম এবং সৃজনশীল পুঁজিপতি শ্রেণী এই দেশে পেতাম, তাহলে হয়তো এখানে গণতন্ত্র সম্ভব হতো। এবং সেটা যেটা ব্যারিংটন মুর বলেছেন, সেই রকম একটা গণতন্ত্র এখানে সম্ভব হতো, এবং সেই রকম সামাজিক ভিত্তির উপরে দাঁড়িয়েই কিন্তু গণতন্ত্র সফল হয়।